তো লং করতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাগধারা নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখেন বাগধারা কথাটার মধ্যে কি দেয়া আছে। আমরা যদি এই যে ব একার বা ক, ধ একার ধা, র একার, এটা আমরা জানি এটা সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ, তো এই যে ক, খ, গ, ঘ, উম, এই যে আমরা বাংলা ব্যাকরণের যে ব্যঞ্জন বর্ণগুলো পেয়ে থাকি, এই ব্যঞ্জন বর্ণগুলোর যে তৃতীয় লাইন আছে, হ্যাঁ, এই তৃতীয় লাইনগুলোকে আমরা যখন এটাকে সন্ধি বিচ্ছেদ করি তখন কিন্তু প্রথম বর্ণ হয়ে যায়। এই যে গ থাকলে ক হয়ে যায়। হ্যাঁ, তাই এইখানে বাক কথাটা চলে আসে। এই বাক কথাটার মানে হচ্ছে আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি, যখন আমরা কথা বলি, স্বরধ্বনি হোক আর ব্যঞ্জন ধ্বনি হোক, সেগুলো কোথায় থেকে আসে? বাকযন্ত্র থেকে আসে। তো এই বাকযন্ত্রের সাথে তাহলে বাক কথাটার মিল আছে। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে যদি বাক থেকে মানে বাক পাই, আর ধারা মানে হচ্ছে নিয়ম বা আহ একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া, সেটা হচ্ছে আমাদের যে কথাগুলা আমরা যেগুলো বলি, এগুলো একটা নিয়মের মধ্যে বলাটাই হচ্ছে বাগধারা। হ্যাঁ, বাচন ভঙ্গিটাই আমাদের হচ্ছে, আমরা যেটা বলি সেটাই হচ্ছে বাগধারা। তো আমরা বাগধারার কিছু নিয়ম শিখবো, যে নিয়ম না, জাস্ট একটা টেকনিক, মানে আমরা টেকনিকে মনে রাখার চেষ্টা করব যাতে পরবর্তীতে আমাদের এই বাগধারা গুলো না মুখস্থ করতে না হয়। যেমন ধরেন এখানে দেয়া আছে অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড আমরা যখন মুখস্থ করব তখন এটা আমরা ভুলে যাব, হয়তোবা 5 দিন 10 দিন মনে থাকবে। কিন্তু আমরা যখন পড়বো যে কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়া। হ্যাঁ, কুষ্মাণ্ড শব্দের অর্থ হচ্ছে কুমড়া। তো এই কুমড়া মানে হচ্ছে আমরা যে কুমড়া খাই এটা। তো এইটা যখন অকালে জন্মে, মানে কাল ছাড়া বা সিজন ছাড়া জন্মে, তখন ওইটাকে ঠিক মতো খাওয়াও যায় না, অন্য কাজেও ব্যবহার করা যায় না। এই জন্য অকালে যখন যে কুমড়াটা জন্মে ওইটাকে বলা হয় যে অপদার্থ, মানে ওটার কোনো কাজে লাগে না, এইটা বলা হচ্ছে। হ্যাঁ, অকাল কুষ্মাণ্ড। তো বিষয়গুলো আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবো, যে অক্কা পাওয়া কথাটা এখানে বলা আছে। অক্কা কথাটা হচ্ছে, অক্কা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। অক্কা শব্দের অর্থ মৃত্যু। তো আমি যদি মৃত্যু শব্দ, অক্কা শব্দের অর্থটা মনে রাখি, তাহলে কি অক্কা পাওয়া মানে মারা যাওয়া, এটা তো আর মুখস্থ করা লাগতেছে না, কারণ অক্কা শব্দের অর্থই হলো মৃত্যু। কিছু কিছু বাগধারা আছে সরাসরি সমার্থক শব্দ দিয়ে মনে রাখা যায়, আর কিছু কিছু বাগধারা আছে একটু মানে আমাদের সমসাময়িক বা আমরা আমাদের আশেপাশে যেগুলো বিষয় আছে এগুলোর সাথে মিলালেই আমরা সহজে মনে রাখতে পারি। হ্যাঁ, এই 3 নম্বরটা হচ্ছে অগাস্ত যাত্রা, মানে চিরদিনের জন্য প্রস্থান। যেই লোকটা যাত্রা করে, মনে করেন যে এই যে যখন ইয়ে করা হয়, হিন্দুদেরকে মাটি দেওয়া হয়, তখন সে চিরদিনের জন্য যাত্রা করে, এরা কিন্তু এই কথাটা বলে। যে অগাস্ত যাত্রা মানে হয়ে আর ব্যাক আসবে না, ফিরে আসবে না, সেই যাত্রাটা যদি হয় তাহলে কি সে চিরদিনের জন্যই চলে যাবে, আর ফিরে আসার মতো অপশন থাকে না। এই যে অগাধ জলের মাছ, আমরা যদি এটাকে বলি অগাধ জলের মাছ, এখন আমি যদি মাছ একটা ধরতে যাই পুকুরে, সেই পুকুরে যদি পানি কম থাকে, সেটা জাল দিয়ে হোক হাত দিয়ে হোক সহজে কিন্তু ধরা যায়। কিন্তু যখন অনেক বেশি পানি থাকে বা বেশি কোনো পানি জায়গায় যদি মাছ ধরতে যাই আমরা, তখন কি হয়, ওই মাছটাকে ধরা কিন্তু কঠিন হয়ে যায়। তখন নর্মালি আমাদের কাছে মনে হয় মাছটা অনেক চালাক, কিন্তু আসলে কি চালাক নয়, বেশি পানি থাকার কারণে সে বেশি স্পেস পাচ্ছে, ওই জন্য বেশি দূর দৌড়াতে পারছে। এই জন্য অগাধ জলের মাছের সাথে তুলনা করা হয় মানুষকে। যদি অগাধ জলের মাছ মানে কি, ওই লোকটাকে চালাক হিসেবে ধরা হয়, কারণ সে ওই মাছের মতো সহজে ধরা দেয় না, বা তার বুদ্ধি বেশি, তাকে এই জ্ঞানী মনে করা হয়, চালাক মনে করা হয়, এটাকে তুলনা করা হয়। তো অর্ধচন্দ্র, এই যে অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। তো অর্ধচন্দ্রের সাথে গলা ধাক্কার কোনো মিল নাই। কিন্তু আমরা যখন এই চাঁদটাকে অর্ধেক দেখি, তখন চাঁদটা কিন্তু এই যে এরকম থাকতে পারে। হ্যাঁ, একটা মনে করো এইরকম অর্ধেক থাকতে পারে। তাই যে আমরা যখন হাত দিয়ে কাউকে গলা ধাক্কা দিই, তখন হাতের অংশটাও কিন্তু একটা চাঁদের অংশের মতো হয়। হ্যাঁ, কারণ যেই আঙ্গুল, যে আঙ্গুল দুটো দিয়ে আমরা ধাক্কা দিব, ওই দুটো আঙ্গুল একখানে করে আমাকে চাঁদের মতো দেখা যায়, অর্ধেক চাঁদের মতো। এই জন্য অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। এরকম করে পড়লে আপনার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, এখানে দেখেন অন্ধের নড়ি। হুম, অন্ধের নড়ি মানে কি বোঝায়? একটা একটা মানুষ যদি অন্ধ হয়, সেই লোকটা তো একা একা চলতে পারে না, কোথাও গিয়ে ধাক্কা খাবে, তারপরে হচ্ছে বাইরে বের হতে পারবে না। কিন্তু
আমরা সিনেমাতেই দেখি বা বাস্তবেই দেখি, অন্ধ লোকেরা কি করে, একটা হচ্ছে লাঠি ইউজ করে, হ্যাঁ, যেটা দিয়ে সামনে টুক টুক করে হাঁটে, কোথাও কিছু আছে কিনা এটা লক্ষ্য করে হাঁটে। তো ওই লাঠিটাই তার হচ্ছে একমাত্র অবলম্বন তার চলাফেরার জন্য, কারণ সবসময় তো কেউ তার হাত ধরে হাঁটার জন্য নাই। এই জন্য একমাত্র অবলম্বন হিসেবে ধরা হয় এই অন্ধের নড়ি। তাইলে অন্ধের নড়ি মানে একমাত্র অবলম্বন। তাইলে একটা মানুষের একমাত্র সন্তান, ওইটাকেও অন্ধের নড়ির সাথে তুলনা করা যায়। এই ধরনের মানে কম্পেয়ার করে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন অগ্নি পরীক্ষা, সাধারণ কোনো পরীক্ষা যদি আমরা দেই, নর্মালি একটা যে কোনো পরীক্ষা হতে পারে, হ্যাঁ তুই এটা কাজ কর তাহলে আমি প্রমাণ পাবো এটা। কিন্তু কাউকে যদি এরকম হয় যে পুরানা কালের সিনেমার মতো, যে তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো তাহলে তোমার আগুনের উপর দিয়ে হাঁটি যায় প্রমাণ করে দেখাইতে হবে, তাহলে কি হলো, ওর পরীক্ষাটা হলো খুবই কঠিন পরীক্ষা একটা। তো এই যে পরীক্ষা, অগ্নি পরীক্ষা মানে আগুনের উপর দিয়ে হাঁটি যাওয়া, এটা পরীক্ষা তো অবশ্যই কঠিন হবে। তাইলে এটা মুখস্থ করা কি আছে, এটা কঠিন পরীক্ষা, সহজে আমরা বলতে পারবো। তো অন্ধকারে ঢিল মারা, অন্ধকারে ঢিল মারা, এটা কি? এটা কি, একটা রুমের মধ্যে অন্ধকার আছে মনে করেন, তো রুমের মধ্যে বিড়াল ঢুকছে, এখন আপনি বিড়ালটাকে ধাওয়া করবেন বা বিড়ালটাকে তাড়ায় দিবেন, তো ওই বিড়ালটাকে তো অবশ্যই আপনার মানে ঢিল মারতে হবে কি, আন্দাজে তো ঢিল মারতে হবে, কারণ অন্ধকারে যদি আপনি ঢিল মারেন তাহলে ওই সরাসরি বিড়ালটার গায়ে লাগবে, কারণ আপনি তো জানেন না বিড়ালটা কোন জায়গায় আছে। তো ওটিকে আন্দাজে একটা যে কোনো জায়গায় মারতে হবে, তো এই জন্য বলা হয় অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে কাজ করা। তো এইভাবে জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে। একেবারে ঠোঁটস্থ করা মানে একবারে আপনি ঢালাও পড়ে যাচ্ছেন কিন্তু মনে থাকবে না। আপনি যখন এইভাবে একটু চিন্তা করবেন তখন জিনিসগুলো মনে থাকবে। তাহলে দেখেন এখানে অকুল পাথার, অকুল মানে যার কুল নাই, পাথার মানে হচ্ছে সমুদ্র, পাথার হচ্ছে একটা সমার্থক শব্দ, সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে পাথার। তাহলে অকুল পাথার মানে সমুদ্র, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, ওই সমুদ্রে মনে করেন আপনি আছেন। তো এখন এই মাথা ওই মাথা কিছুই দেখা যাচ্ছে না, তার কুল কিনারা নেই, কোথায় গিয়ে দাঁড়াবেন আপনি? তো ওই মুহূর্তে আপনার কি ভীষণ বিপদ মনে হচ্ছে না? তো এইটা যদি হয় তাহলে অকুল পাথার মানে ভীষণ বিপদ, এটা নর্মালি বোঝা যায়। তাহলে অনুরোধে ঢেকে গেলা, নর্মালি মানুষ তো ঢেকে গিলতে পারে না বা গিলে না। এখন আপনি, কেউ একজন খুব অনুরোধ করতেছে আপনাকে ঢেকি গেলাই লাগবে, তাহলে আপনি অনুরোধের জন্য ওই ঢেকিটা গিললেন, তাহলে কি হলো, আপনি অনুরোধের দুরূহ কাজকে সম্পূর্ণ করতে সম্মতি জ্ঞাপন করলেন, মানে যেটা করা সম্ভব নয় সেটাও করতে রাজি হলেন আর কি। তো আসলেই তো তাই, কারণ ঢেকি তো গেলা সম্ভব নয়, তাও অনুরোধে আমি কাজটা করলাম, এইটাই হলো এই কথাটার মানে। অদৃষ্টের পরিহাস, দেখেন অদৃষ্ট মানে কি আমরা সবাই জানি, অদৃষ্ট হলো ভাগ্যের কি সমার্থক শব্দ, ভাগ্য এর সমার্থক শব্দ হলো অদৃষ্ট। তাহলে ভাগ্যর পরিহাস মানে কি, ভাগ্যের নিষ্ঠুরতা বোঝায়, একই জিনিস, ভাগ্যের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা একই। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী, ওই সামান্য অল্প একটু পড়াশোনা করে অনেক মনে করেন জ্ঞানী লোকের সাথে একজন মানুষ তর্ক বিতর্ক করে, তখন ওই লোকটাকে মনে হবে যে এ অনেক কিছু জানে না কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করতেছে বা বলতেছে, সামান্য বিদ্যায় সে অনেক কিছু বাড়তি বাড়তি বলতেছে, সেই জন্য সামান্য বিদ্যাকে অহংকার বলা হচ্ছে, যে সামান্য বিদ্যাতে সে এত কিছু ইয়ে করতেছে। এটা কিন্তু সহজে মনে রাখা যায়। অরণ্যের রোদন, অরণ্য মানে হচ্ছে এখানে বন, আর রোদন মানে হচ্ছে কান্না করা। কিন্তু আপনি যদি বনের মধ্যে কান্না করেন আপনার কান্না কেউ শুনবে, কারণ বন্যতে পশু পাখি ছাড়া কেউ নেই। এখন আপনার কান্নাটা বৃথা যাবে না। তো সেই জন্য বলা হচ্ছে অরণ্যের রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন, আপনি কান্না করে কাকে শোনাইতে চাচ্ছেন, আপনি কাকে বোঝাইতে চাচ্ছেন যে আমাকে বাঁচাও বা উদ্ধার করো, এখন নিষ্ফল আবেদন করার মতো হয়ে যাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে অরণ্যের রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। তাহলে দেখেন পরেরটা কি বলা হচ্ছে, অহিনুকুল সম্পর্ক, হ্যাঁ, অহিনুকুল সম্বন্ধ কি জিনিস? অহিনুকুল মানে কি? ওহি মানে আপনাকে জানতে হবে যে ওহি মানে হলো সাপ, আর নকুল মানে হলো বেজি, বা আমরা যেটাকে নেউল বা বেজি বলি, হ্যাঁ। তাহলে সাপ আর নেউলের মধ্যে যে সম্পর্ক হয়, ওইটা কি সম্পর্ক? শত্রুতা না? তাহলে এটা তো আর বলার কিছু নাই, তো অহিনকুল জানলে শত্রুতা জানা যায়। আর যে যে আরেকটা আছে যে দা কুমড়া সম্পর্ক, দার কুমড়া, আচ্ছা, এখন দা দিয়ে যদি কেউ কুমড়া কাটে, দা দিয়ে যদি কুমড়া কাটে, কুমড়াটা কি দাকে বন্ধু মনে করবে? করবে না। তাহলে কি মনে হবে, এটা দা কুমড়ার সম্পর্ক মানে শত্রুতার সম্পর্ক, বিরোধপূর্ণ সম্পর্ক। এখন অন্ধকার দেখা, দেখেন অন্ধকার দেখা মানে কি, আমি কিছু ভালোভাবে দেখতে পারতেছি না, মানে চোখ ঝাপসা হয়ে আসতেছে, তার মানে কি দিশেহারা হয়ে পড়া, এটা দ্বারা বোঝায় যে
মানুষ কি সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে কি কাজ করবে, এটা ওই মুহূর্তে বুঝতে পারে না। হ্যাঁ, এইটা আর ওইটা প্রায় একই রকম একটা তুলনা করা হচ্ছে। অন্ধকার দেখা মানে আমি যেমন অন্ধকার দেখতেছি, কিছু হাট কোথায় কোন দিকে যাব চলতে পারতেছি না, সিদ্ধান্ত নিতে পারতেছি না, দিশেহারা হয়ে পড়াও মানে ওই রকম সিদ্ধান্ত নিতে পারে না, কি করবে এই মুহূর্তে এইটাই বুঝতে পারে না, এটা হলো দিশেহারা হওয়া। অমাবস্যার চাঁদ, এখন দেখেন আপনি, অমাবস্যা রাতে নর্মালি কালো হয়, কালো। কালো হওয়ার কারণটা হলো চাঁদ, চাঁদ ওঠে না এই জন্য। এখন চাঁদের সাথে তো কালো হওয়া আর অন্ধকার হওয়া রাতের সম্পর্ক, তাই না? তো এখন অমাবস্যার রাতে চাঁদ যদি দেখা যায়, সেটা কি সম্ভব? কারণ চাঁদ যদি দেখা যায় তাহলে তো অমাবস্যাই হলো না, কালোই হবে না। আর চাঁদ না উঠলেই তো অমাবস্যা হবে। তো অমাবস্যার চাঁদ মানে এটা হলো দুর্লভ বস্তু, এটা কোনোভাবেই সম্ভব নয়, দুর্লভ। এটা লাভ করা সহজ নয়, এই জন্য এটা সহজে প্রাপ্য নয়, এটা সহজে ঘটতে পারে না, এই জন্য এটাকে দুর্লভ বস্তু বলা হয় অমাবস্যার চাঁদ। হ্যাঁ, এখন আকাশ কুসুম, আমরা নর্মালি আকাশের দিকে যখন তাকাই তখন পৃথিবীটাকে মানে আকাশটাকে গোল মনে হয়, মনে হয় আমার ছাতার মতো চারিদিক থেকে আমাকে মানে ইয়ে ছাপিয়ে ধরে আছে। এখন এখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে যে আকাশটা মনে হয় নিচে মাটির দিকে নামছে, চারিদিকে আকাশটাকে গোলের মতো মনে হয়। মানে কি কল্পনা যদি করে, একটা শিশু বা একটা একটা বুঝবান মানুষও যদি চিন্তা করে যে আকাশটাকে একটা ডিমের কুসুমের মতো মানে গোল একটা কল্পনা করতেছে, আসলে কল্পনাটা কি মানে বাস্তব কল্পনা? না, এটা হলো অসম্ভব কল্পনা, কারণ আকাশটা কুসুমের মতো গোল নয়, তাহলে অসম্ভব এটা কল্পনা, তার চিন্তাটা হলো অসম্ভব। তাহলে আকাশ আর পাতাল, তা পাতাল মানে হচ্ছে জমিন, এটা জমিনের সমার্থক শব্দ। হম, ভূ বা জমিন, তাইলে যে জমিন আর ওটা আকাশ, কতদূর ডিফারেন্স, এই যে পার্থক্যটা, এই পার্থক্যের মধ্যে সীমাহীন পার্থক্য, তাহলে এই পার্থক্যটা হচ্ছে প্রচুর ব্যবধান বোঝাচ্ছে। তা আকাশ পাতাল মানে প্রচুর ব্যবধান, এমনি মনে রাখতে পারেন। তা আক্কেল সেলামি, হ্যাঁ, আপনার আক্কেল মানে কি বোঝায়? মানুষের কমন সেন্স এটা। হ্যাঁ, তাই কমন সেন্স। সেলামি মানে হচ্ছে টাকার সাথে একটা সম্পর্কিত, যেমন ঈদের সময় সেলামি দেওয়া হয়। তাহলে আপনি যদি আপনার আক্কেলের দোষে কাউকে কোথাও একটা মানে কি জরিমানা প্রাপ্ত হন, সেটাকে বলা হয় আক্কেল সেলামি বা নির্বুদ্ধিতার দণ্ড। হ্যাঁ, এখন ধরা হলো যে রাস্তা দিয়ে আমরা যখন যাই, অটো গুলো চলাচল করে, একটা অটো মানে ইচ্ছা করে একটা মানুষকে লাগাই দিল, মানে ইচ্ছা না, মানে তার অনেকটা জায়গা থাকার কারণেও সে ভুলে এই পাশে নিয়ে গেছে। এই ভুলটা আক্কেলের দোষে যদি ওই পাশে নিয়ে যাওয়ার কারণে তাকে কিন্তু মানুষটার কি দণ্ড দেওয়া লাগলো, জরিমানা দেওয়া লাগলো, এই জন্য বলা হয় আক্কেল ছিলামি মানে নির্বুদ্ধিতার দণ্ড বা বোকামির দণ্ড। হ্যাঁ, জরিমানা দেওয়া। আকাশের চাঁদ হাতে পান, আকাশের চাঁদ, আকাশের চাঁদ কি কেউ হাতে পায়? পায় না, এটা সম্ভব নয়, এই জন্য দুর্লভ বস্তু প্রাপ্তি, মানে এটার সাথে একটু কম্পেয়ার করা হচ্ছে, আকাশের চাঁদ হাতে পাওয়া মানে দুর্লভ বস্তু প্রাপ্তি, যেটা পাওয়া সম্ভব নয় সেটা সে পেয়ে গেছে, এরকম একটা যে দুর্লভ বস্তু প্রাপ্তি, এটার সাথে কম্পেয়ার করা হয়। আক্কেল গুরুম মানে হতবুদ্ধি। হ্যাঁ, তাহলে ওই যে আক্কেল গুরুম মানে হচ্ছে হতবুদ্ধি, আপনাকে এটা মনে রাখতে হবে। তাহলে দেখি তারপরেরটা কি বলছে। বলা হচ্ছে আমড়া কাঠের ঢেকি, আমড়া কাঠের ঢেকি। আচ্ছা, আমি যদি বলি আপনার যে আপনি আমড়া কাঠ না দেন, আপনি যদি বলেন কলা গাছ দিয়ে আপনি ঢেকি বানাবেন, পারবেন? কলা গাছ আর আমড়া গাছের কাঠ যেহেতু ওইরকম, ওই জন্য এটা শুধু কম্পেয়ার করা হয়েছে। তা আমড়া গাছ দিয়ে ঢেকি তৈরি হবে না, হ্যাঁ, কারণ ওইটার কাঠ অতটা ভালো না, যার কারণে বলা হচ্ছে আমড়া কাঠের ঢেকি মানে অপদার্থ, ওইটা দিয়ে সম্ভব হয় না, ওইটা কাজ করা সম্ভব হয় না, এটা ওই অপদার্থের সাথে তুলনা করা হয়। আকাশ ভেঙে পড়া, আকাশ যদি ভেঙে পড়ে, দেখেন আকাশ কে মানুষের শরীরের ডান দিকে থাকে না বাম দিকে থাকে, না পিছনে থাকে? আকাশ চারিদিকেই থাকে, মাথার উপরে দেখেন আকাশ যখন ভেঙে পড়বে চারিদিক থেকে আপনার আকাশটা পড়বে চারিদিকে, গায়ের চারিদিকে বা মাথার উপরেই পড়বে, তার মানে বিপদটা চারিদিক থেকে আসবে। যখন বিপদটা চারিদিক থেকে আসে তখন সেটাকে ভীষণ বিপদ বলা হয়। আকাশ ভেঙে পড়া মানে ভীষণ বিপদে পড়া, মানে একেবারে সেই চারিদিক থেকে যেটা বিপদ আসে এটাকে ভীষণ বিপদ বলা হয়। আচ্ছা, আমতা আমতা করা, এটা তো আমরা এমনিতেই জানি, কারণ আমতা আমতা মানুষ একটা কথা বলতে ধরে কথা বলতে পারতেছে না, কি বলবে বলতে পারতেছে না, বুঝে উঠতে পারতেছে না, এটাকে আমতা আমতা বলে। তো এইটা হচ্ছে ইতস্তত করা। তো এইভাবে আপনি জিনিসটা যদি পড়েন তাহলে কি আপনার মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। তাহলে আমরা হচ্ছে এই ক্লাসগুলোকে এইভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ক্লাসেই দিব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যখন এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া শেষ হবে, আমরা তারপরে দিব হচ্ছে আপনার যে
10টা 8টা 5টা এই যে বাগধারা আছে সবগুলোর এই একটা মিনিং থাকে। দেখা যাচ্ছে যে 3টা বা 4টা, যেমন সুসময়ের বন্ধু, হ্যাঁ এইটার মনে করেন 3 4টা ইয়ে আছে, বাগধারা আছে। এই বাগধারা গুলো আমরা একখানে করে দেব। হ্যাঁ, এগুলো একখানে করে দেব। তার শেষে আমরা যেটা দেব হচ্ছে যেটা কনফিউশন থাকে, যেমন দেখা যাচ্ছে যে প্রায় সমউচ্চারিত। হ্যাঁ, যেমন এই যে আক্কেল সেলামি আক্কেল গুড়ুম, দুটার মধ্যে পার্থক্য কি, এই যে কাছাকাছি যে ওয়ার্ড গুলো, এগুলোর পার্থক্য গুলো আমরা দিব। এই জন্য আমি বলতেছি যে আপনারা যদি ক্লাসটা নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসটা আপনারা তাড়াতাড়ি পেতে পারেন আর কি। তাহলে এখানে দেখেন, 8 কপালে। তা 8 কপালে মানে আমি এই যে 7 8 6 7 8 এটা না বলে যদি আটকে যদি বলি আটো, আটো মানে হচ্ছে আটো সাটো যেটাকে বলে, মানে শর্ট, যেটা ইংরেজিতে যেটা ধরি। তা আটো সাটো কপাল মানে যার কপাল একবারে ছোট, হতভাগ্যা। হ্যাঁ, এই ওই একটা মানুষ ভালো কিছু করলে বা ভালো কিছু পাইলে তখন কি বলা হয়, বড় কপাল, লোকটার অনেক ভালো কপাল, বড় কপাল। তাহলে আটো কপাল মানে কি, যার হতভাগ্য, তার ভাগ্য ভালো না, এটা বলা হচ্ছে। 18 মাসে বছর, নর্মালি বছর হয় কত, 12 মাসে। এখন 12 মাসে বছর হয়, একটা মানুষ যদি 13 মাসে বছর হয় তখন ওই কি একটা, এটা সময়টা বেশি লাগলো না? সেই জায়গায় 13 মাসের জায়গায় তারা 18 মাস বলছে, তার মানে কি একেবারে আরো বেশি সময় লাগছে। এটা দীর্ঘসূত্রিতা বলতে, 18 মাসের বছর বলতে দীর্ঘসূত্রিতাও হয়, আবার কুড়ে স্বভাবও হয়। কারণ একটা মানুষ নর্মালি 12 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা, তার 18 মাস লাগতেছে, মানে তার কাছে কাজ অনেক স্লো, মানে সে অনেক ধীরে কাজ করে, যেটা কুড়ে স্বভাব হতে পারে বা দীর্ঘসূত্রিতা হতে পারে, এই দুইটাই হয়। তাইলে আমরা দেখলাম হচ্ছে 18 মাসে বছর, এটা পাইলাম। তারপর একটা দেখি আকাশে তোলা। আকাশে তোলা মানে একটা লোক প্রশংসা করে যদি আমি মাথায় তুলি, তাতেই তো মানুষের মানে অন্যরকম অবস্থা হয়। আর কম্পেয়ার করে মানে একটা জিনিসকে প্রশংসা করে উপরে তুলতে তুলতে একবারে মাথায় তোলা, সেটা এক জিনিস। আর হচ্ছে তারও উপরে যদি তোলে, আকাশে তোলা, তার মানে কি মাথায় তোলার উপরে একেবারে তার অতিরিক্ত প্রশংসা করা, মানে তুলতে তুলতে একবার আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা, এই যেমন বোঝানো হচ্ছে। হ্যাঁ, দেন আষাঢ়ে গল্প, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানুষ বাইরে যেতে পারে না সহজ। এখন বাইরে যেতে পারে না, সময় কাটাবে কি করে, গল্প করবে। গল্প করবে, কি গল্প করবে, অত গল্প কোথায় পাবে, তখন আজগুবি গল্প করা শুরু করে দেবে। হ্যাঁ, যে গল্পের কোনো কাজে আসবে না, প্রয়োজন নাই, মানে অযথায় গল্প শুরু করে দেবে। আর যদি মানে দাদা চাচা যদি পুরানা বয়সের লোক থাকে, এবার মনে করো যে পুরান যুগের গল্প শুনতে শুনতে, আজগুবি গল্প শুনতে শুনতে টাইম শেষ। এইটাই হলো আষাঢ় মাসের ওই যে গল্প যেটা করা হয়, এটা আজগুবি গল্প, কাজের গল্প। এই জন্য বলা হয় আষাঢ়ের গল্প মানে আজগুবি গল্প। ইঁদুর কপাল, ইঁদুর কপাল মানে কি, মন্দ ভাগ্য। ইঁদুর কপাল ওই যে 8 কপালের মতো, 8 কপালে মানে ছোট কপাল, ইঁদুর কপাল মানে ছোট কপাল। এই ছোট কপাল মানে হচ্ছে যার নিতান্তই মন্দ ভাগ্য, তার ভাগ্য একবারে ভালো না, এটা। ইতর বিশেষ, ইতর মানে কি, নিচু শ্রেণীর লোক যারা। হ্যাঁ, বিশেষ বলতে বোঝাচ্ছে বিশেষ এক শ্রেণীর, নিচু শ্রেণীর লোক। এখন একজন মানুষকে যদি আপনি নিচু হিসেবে দেখেন বা নিচু হিসেবে কল্পনা করেন, তাকে পার্থক্য করা হলো না আপনার সাথে তার। এক ইতর বিশেষ, ওই জন্য বলা হচ্ছে পার্থক্য। ইতর বিশেষ মানে পার্থক্য বোঝানো হচ্ছে, একটা মানুষকে নিচু করে দেখা, হেয় করে দেখা, এই ধরনের একটা বিষয়, পার্থক্য তৈরি করা। শাকের করাত মানে উভয় সংকট, শাকের করাত মানে উভয় সংকট। একটা করাত মনে করেন যে উভয় পাশে দাঁড়ালা। হ্যাঁ, এই করাত কথাটা লেখা আছে যেহেতু আপনি ধরবেন উভয়, একটা করাত আছে উভয় পাশে দাঁড়ালা, আপনি যে পাশেই দেন ওই পাশেই কিন্তু কাটবে। কাটলে ওই জিনিসটা, এটা মনে করেন কাটা জিনিসটা উভয় পাশে ধার আছে, এই জন্য এটাকে দুই পাশে বিপদ আছে, ওই জন্য উভয় সংকট হিসেবে ধরা হয়। হ্যাঁ, মানুষের যখন একটা জিনিস ঘটে যে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, অথবা ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ, তখন জিনিসটাকে উভয় সংকটের সাথে তুলনা করা হয়। শাকের করাত, যার দুই দিকে কি থাকে, ধার আলা থাকে। উলো বনে মুক্তা ছড়ানো, উলো, উলু কথাটা, উলু মানে হচ্ছে ঘাস। হ্যাঁ, এক ধরনের লম্বা ঘাসকে উলু বলা হয়। তাহলে এই যে ঘাসের, হুম, আপনি বাগান বা ঘাসের আগাছায় যেটাই বলেন না কেন, ওইখানে যদি আপনি মূল্যবান একটা জিনিস মুক্তা যদি ছড়িয়ে দেন, তাহলে কি হলো, আমরা জানি ঘাসকে নর্মালি আগাছা বলি, তাহলে যেটাকে ফেলে দেওয়ার মতো, যেটা কাজে আসে না। তাইলে এইটা হচ্ছে ওই জায়গাতে, ওই স্থানে আমরা কি ফেলাইলাম, মুক্তা দিলাম, মূল্যবান জিনিস দিলাম।
তাহলে এই কথাটার মানে উলুবনে মুক্তো ছড়ানো মানে অস্থানে মূল্যবান জিনিস প্রদান করা বা মূল্যবান জিনিস দেওয়া। তাহলে ভুলে গেল না? তাহলে সহজে তো মনে থাকার কথা, আর তো মুখস্থ করার কিছু নেই এখানে। এখন উড়ো চিঠি, একটা আমার বাসায় পিয়ন আসবে, পিয়ন কোথা থেকে চিঠি নিয়ে আসলো এবং তার উপরে প্রাপক লেখা থাকবে এবং সবকিছু ঠিকানা লেখা থাকবে। এখন তখন তো আমি চিঠিটা গ্রহণ করব, কিন্তু এমন একটা চিঠি আসলো যেই চিঠির মধ্যে প্রাপক নাই, কিছু নাই, প্রেরক নাই, কোথায় থেকে আসলো কিছুই নাই, হঠাৎ করে একটা চিঠি আসে। এটাকে বলা হয় বেনামি পত্র, মানে উড়ো চিঠি। মানে হঠাৎ করে একটা চিঠি মনে করো উড়ে আসি, বলো আমার দরজার সামনে একটা চিঠি আসি পড়ে গেছে, চিঠিটা গিয়ে দিয়ে গেল, কোথায় থেকে আসলো কিছুই লেখা নেই, এটাকে বলা হয় বেনামি পত্র। হ্যাঁ, যেখানে নাম নাই, ঠিকানা নাই, এটা উড়ো চিঠি মানে হচ্ছে বেনামি পত্র। তো উড়ে এসে জুড়ে বসা, হ্যাঁ, লোক কিন্তু উড়ে আইসে না, মানে এটা বোঝাচ্ছে যে একটা লোক যেখানে যার দরকার নাই হঠাৎ করে আসি, সেখানে সে দেওয়ানগিরি করতেছে। হ্যাঁ, অথবা তার যেখানে যেটাতে অধিকার নাই সেখানে সে অধিকার দেখাচ্ছে, এটাকে বলা হয় উড়ে এসে জুড়ে বসা। হ্যাঁ, অনধিকার, অধিকার, অনধিকার, অধিকার মানে তার অধিকার নাই কিন্তু অধিকার দেখাচ্ছে। মানে মায়ের চেয়ে মাসির দর অনেক সময় বেশি হয় না, এই এই ব্যাপারগুলো তার সাথে কিছুটা এরকম। এক খুরে মাথা মোড়ানো, হ্যাঁ, এক খুরে মাথা মোড়ানো, যারা মাথা মোড়াইছে তারা তো সবাই মানে একই মেন্টালিটি নিয়ে, একই ধ্যান ধারণা নিয়ে একই নাপিতের কাছে গিয়ে মাথা মোড়াইছে, কারণ একটা খুর দিয়ে মাথা মোড়াইছে, তাদের একই ধরনের চিন্তা ভাবনা, তাহলে ওই লোকগুলো একই স্বভাবের লোক। হ্যাঁ, এই জন্য বলেছে এক খুরে মাথা মোড়ানো মানে একই স্বভাবের লোক। ঠিক আছে। এখন এক চোখা মানে কি, আপনি সামনে একটা একটা জিনিস রাখবেন, হ্যাঁ, ওই জিনিসটা মনে করেন যে আপনি এখানে একটা জিনিস রাখছেন, এই পাশে মনে করেন একজন মানুষ আছে, এই পাশে একটা মানুষ আছে, আপনি দূরে থেকে দেখেন, এক চোখ বন্ধ করে দেখবেন, আর একজনের কাছে মনে হচ্ছে, একজনের দূরে মনে হচ্ছে। আরেক চোখ বন্ধ করে দেখবেন, আরেকজনের কাছে, আরেকজনের দূরে মনে হচ্ছে। তার মানে কি, আপনি যখন এক চোখ দিয়ে দেখবেন তখন আপনার একজনের দিকে ইয়েটা দৃষ্টিটা যাবে বেশি, আরেকজনের দিকে কম যাবে, তখন আপনি পক্ষপাতিত্ব হবে, মানে আপনি একজনের দিকে টানতেছেন আরেকজনের দিকে টানতেছেন না। এটা নর্মালি ব্যবহার করা হয় আত্মীয়তার ক্ষেত্রে বা মানে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি একজনের দিকে পক্ষপাতিত্ব নিচ্ছেন, এইটাকে একশোকা বলা হয়। হ্যাঁ, তাহলে নর্মালি এটা আমরা বুঝতে পারি কিন্তু কথাগুলো। তাহলে পরেরটা দেখি, এক মাঘে শীত যায় না। আচ্ছা, প্রতি বছরে বছরে তো মাঘ মাঘ মাস আসে, আসে না? তাহলে মাঘ মাসে কি শীত হয় কি না? হয়। তাহলে একটা কথা আছে, মাঘের জারে বাদ কান। তাহলে মাঘ মাসে শীত হয়, তো এই মাঘ মাসে কি একবার মাঘ মাসেই শুধু শীত হবে? না, এইবার শীতে একটা ঘটনা ঘটলো, কিন্তু পরের শীতেও তো আবার আসবে, একটা আবার তো ওই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই ঘটনাটা কি কেন্দ্র করে একজন যদি বলে যে এক মাঘে শীত যায় না, মানে এই মাঘে এটা করলো, পরের মাঘে আর আবার সুযোগ আসবে আমার, আমি একটু করে দিলাম, তার মানে বোঝাচ্ছে বিপদ একবারেই আসে না। হ্যাঁ, যে মাঘ মাস একবারে আসে না, বারবার আসে, প্রতি বছরই একবার করে আসে, তখন আবার মনে করো যে এই জিনিসটা ঘটতে পারে, যে সেই বিষয়টা বলছে এক মাঘে শীত যায় না মানে বিপদ একবারে আসে না, মানে আবার আসবে। হ্যাঁ, সেই জিনিসটা বলা হচ্ছে। এসপার ওসপার, আপনি নদীর মাঝখানে আছেন, আপনার যে কোনো এক ধারে উঠতে হবে, তো এই ধারে উঠলেন না এই ধারে উঠলেন, এখন আপনি উদ্ধার হলেন তো নাকি? এখন আপনার যে সমস্যা সেটা তো সমাধান হলো। এখন এই যে বিষয় যে এসপার না ওসপার মানে মীমাংসা করা, মীমাংসা, হ্যাঁ, মীমাংসা করা। আপনি ওই যে ইয়ার মতো, মানে বউ আর শাশুড়ির মতো, স্বামী পড়ে গেছে, হয় এই পক্ষ নাও না ওই পক্ষ নাও, এনে মীমাংসার মধ্যে একটা যাওয়া লাগে। তো এই বিষয়টা এলে এরকম যে এসপারস্পার মানে হলো মীমাংসা করা, মীমাংসা করা, না এই পক্ষ নেও না ওই পক্ষ নেও। হ্যাঁ, এইটাই হলো কথা। তে ইলাহি কাণ্ড, ইলাহি মানে কি, ওটা বিরাট একটা বিষয় জিনিস বোঝায়। তো ইলাহি মানে যদি বিরাট হয় তাহলে ইলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন, এটা নর্মালি বোঝা যায়। কলুর বলদ, কলুর দ্বারা এখানে কিন্তু কলু নামে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই লোকের একটা বলদ আছে, এই বলদ দিয়ে সে কিন্তু ঘানি টানে। হ্যাঁ, এইখান থেকে এই কথাটার উৎপত্তি হয়েছে। এই যে ঘানিটা যখন ও ঘোরায়, সারা দিন মিলে ঘানিটা ঘুরে সে কয় টাকা পায়? হ্যাঁ, যে হারে পরিশ্রম করে তার 3/1 ভাগ সে পারিশ্রমিক পায় না। তার মানে কি, দীর্ঘ সময় ধরে এই ইয়াটা ঘানিটা ঘুরায়, অল্প সময় ধরে তো ঘুরায় না। তাহলে এই কলুর বলদ মানে একটানা খাটুনি, মানে একেবারে দীর্ঘ সময় ধরে খাটা, এই বলদটা খাটতেছে, এখানে কিন্তু বলদকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে একটানা খাটুনি, কলুর বলদের মতো খাটা মানে একটানা খাটুনি। কথার কথা,
কথার কথা মানে তো এটা আমরা নর্মালি ব্যবহার করি, গুরুত্বহীন কথা, যে কথাটা মানে ইম্পর্টেন্ট নয়, যা কথার ছলে একটা কথা বলা। হ্যাঁ, এই আর কি। কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ। মানে কি, কারো কপাল খারাপ ছিল, ওই একটা ভালো কাজ ঘটে গেছে, তাকে বলা আছে ওদের কপাল ফিরছে, তার মানে কি সে সৌভাগ্যটা লাভ করছে সে। এই জন্য বলা হচ্ছে কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ। এখন কত ধানে কত চাল, এটা কি কেউ জানে? জানে না। এখন আপনি যদি ধরেন যে 10টা চালে 10টা ধানে 10টা চাল হইলো কিনা আপনি গুনবেন, হিসাব করবেন, তাহলে তো আপনার ব্যাপার সেটা। কিন্তু যদি হিসাব করে কেউ, যে চিন্তা করে, হ্যাঁ, তাহলে কত ধানে কত চাল, তাহলে হিসাব করে চলা হবে ওটা। ওইটাকেই বলা হয় হিসাব করে চলা। হ্যাঁ, এটাও কম্পেয়ার করা যায়, মানে এটা জিনিস তুলনা করে বোঝায় তো। বাস্তবে তো মানুষ তা করে না, যে কয়টা ধানে কয়টা চাল, কিন্তু কত ধানে কত চাল যখন বলবে তখন সে বোঝাবে যে হিসাব করে কথা বলা বা হিসাব করে চলা, এটা বোঝাবে। হ্যাঁ, কড়াই গন্ডায় মানে সম্পূর্ণরূপে, পুরোপুরি রূপে। হ্যাঁ, কান খাড়া করা। কান খাড়া করা মানে খরগোশ যখন কান খাড়া করে, তখন মানুষ করে না যে খরগোশের মতো কান খাড়া করে মনোযোগী হতো। তাহলে কান খাড়া করা মানে কি, মনোযোগ দেওয়া। কান দিয়ে যদি আমরা শুনি, এই শোনা কাজটা, মনোযোগটা ডিপেন্ড করে শোনার উপর। তাহলে ওই জন্য বলা হচ্ছে যে কান খাড়া করা মানে মনোযোগী হওয়া। হ্যাঁ, আমরা যখন কথা বলি, কাউকে বলি সবাই কান খাড়া করে শুনুন, মৌলানারাও কিন্তু বলে, হ্যাঁ, কান খাড়া করে শুনুন, তার মানে কি মনোযোগ দিয়ে শোনার কথা হচ্ছে। এইভাবে একটু চিন্তা করে আপনারা যখন জিনিসটা পড়বেন, তখন আপনার সহজে মনে থাকবে। হ্যাঁ, এলে বারবার এত বেশি মুখস্থ করা লাগবে না, সহজে মনে থাকবে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। আমরা বলা হচ্ছে কাঁচা পয়সা। কাঁচা পয়সা মানে কি? কাঁচা পয়সা মানে হচ্ছে নগদ উপার্জন। হ্যাঁ, কাঁচা পয়সা মানে হচ্ছে নগদ উপার্জন। কাঁঠালের আমসত্ব। আচ্ছা, এইখানে লেখাই আছে আমসত্ব। আমসত্ব মানে কি? আম দিয়ে যেটা বানাইবে আর কি। এখন কাঁঠালের আমসত্ব কি মানে হয় কখনো সম্ভব? কারণ আপনি তো আম সত্ত্ব মানেই তো আম দিয়ে বানাইছেন, তো সেটা কাঁঠালের আম সত্ত্ব হয় কেমন করে? তাহলে কাঁঠাল দিয়ে বানাইলে আপনি কাঁঠাল সত্ত্ব বলতে পারেন, কিন্তু আম সত্ত্ব তো আর বলতে পারেন না। যেমন ওই যে এর আগে ব্যাপারটা ছিল এরকম, আপনি বেগুনি বানাইবেন বেগুন দিয়ে, কিন্তু কুমড়া দিয়ে বানাইলে ওটার নাম কুমড়েনি হইবে, ওটা তো আর বেগুনি হলো না। তো এই ব্যাপারটা হলো এরকম, কাঁঠালের আম সত্ত্ব। তো কাঁঠালের ঘরে আম সত্ত্ব হয় নাকি? কাঁঠাল সত্ত্ব হয়, ধরে নেন আপনি। তাহলে আমসত্ব কথাটা থাকার কারণে এটা সম্ভব নয়, কারণ আমসত্ব মানে তো আম দিয়ে আমের সাথে সম্পর্ক। এই হলো ব্যাপার। কূপ মণ্ডূক মানে কি? কূপ মানে হচ্ছে কূপ, কুয়া। আর মণ্ডূক মানে হচ্ছে ব্যাঙ। মণ্ডূক হচ্ছে ব্যাঙের একটা সমার্থক শব্দ। হ্যাঁ, তাহলে এই যে ব্যাঙ যে কুয়ার মধ্যে থাকে, কুয়া কি খুব বড় একটা জায়গা বা একটা নদীর মতো একটা জায়গা? তাও তো না, এটা পুকুরের সমানও নয়। কুয়া হচ্ছে ছোট একটা জিনিস, এখানে এ থাকে ব্যাঙটা, হে মনে করে যে এতটুকুই পৃথিবী। হ্যাঁ, এর সীমাবদ্ধতা এতটুকুর মধ্যে। তাহলে যখন একটা মানুষের ওই কুয়ার মতো অবস্থা থাকে, যে একটা গ্রামের মধ্যেই থাকে, সে পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, বাইরের পরিস্থিতি জানে না, তখন তার অবস্থা হয় কি, এই কুয়ার ব্যাঙের মতো সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। কারণ সে কি, ওই অতটুকু অঞ্চলের মধ্যেই তার জ্ঞান সীমাবদ্ধ। তো এই জন্য তুলনা করা হয় কূপ মণ্ডূক একটা কুয়ার ব্যাঙের সাথে। হ্যাঁ, তাহলে কেতা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি। কেতা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি। তাহলে দেখেন কাঠের পুতুল। কাঠের পুতুল মানে কি, একটা যখন আপনি কাঠ দিয়ে পুতুল বানাবেন, পুতুলটাকে তো অবশ্যই মানুষের একটা স্রোত দিবেন, তাই না? মানুষের মতো করে হাত পা সব বানাবেন। এখন যখন বানাইলেন, তখন সে মানুষের মতো করে তো কথা বলতে পারতেছে না, চলতেও পারতেছে না, কথা রিপ্লাই দিতে পারতেছে না, তার মানে তার জীবন নাই। তার মানে কাঠের পুতুল মানে কি, নির্জীব। যদিও দেখতে মানুষের মতো লাগতেছে, কিন্তু সে নির্জীব। এই হলো ব্যাপার, কাঠের পুতুল মানে নির্জীব। এটা, এইটা হচ্ছে অনেক সময় কম্পেয়ার করা হয়, যে যেমন ধরো এটা, এখানে ঝগড়া লাগছে, সেখানে কিছু ব্যক্তি আছে, তারা হচ্ছে মীমাংসা না করে দাঁড়িয়ে আছে, নির্জীব হয়ে আছে, এটাকে কাঠের পুতুলের সাথে কম্পেয়ার করা যায়। হ্যাঁ, হ্যাঁ, নির্জীব, কেউ কিছু বলতেছে না, চুপ মারিয়াছে। কথায় চিরা ভেজা মানে ফাঁকা বলিতে কার্য সাধন। হ্যাঁ, কথা দিয়ে কখনো চিরা ভেজে না, ফাঁকা বলিতে কার্য সাধন হয় না, এটা মাথায় রাখতে হবে। কথায় কখনো চিরা ভেজে, চিরা ভেজতে গেলে পানি দরকার। কান পাতলা মানে কি? কান পাতলা, আপনার কান পাতলা মানে কি কানের পর্দা পাতলা এরকম না। কান পাতলা মানে আপনি যে কেউ কোনো কিছু বললে বিশ্বাস করেন। হ্যাঁ, সেটা মনোযোগ দিয়ে শোনেন, শুনিয়ে ওইটা ধরে রাখেন যে এটা হয়, মনে হয় এটাই বিশ্বাস, এটাই সত্য। এই যে কান পাতলা, সহজে বিশ্বাস প্রবণ, এইটাই হচ্ছে কান পাতলা। হ্যাঁ, কান পাতলা মানে সহজে বিশ্বাস করা। কাঁচা ঢিলা মানে অসাবধান। কাঁচা
ঢিলা মানে অসাবধান। তাইলে এই ধরনের বিষয়গুলা আমরা হচ্ছে দেখলাম যে সহজে কিন্তু মনে থাকবে। এরকম করে পড়লে আপনি ভালো করে যদি পড়েন, এইভাবে যদি কয়েকবার দুইবার তিনবার রিডিং করেন, আপনার কিন্তু এই জিনিসটা ভুলে যাওয়ার কথা না। কুল কাঠের আগুন, কুল মানে হচ্ছে বড়াই, এটা আমরা জানি। আর এই নদীর কুল মানে হচ্ছে দীর্ঘ হবে, হ্যাঁ। আর এই কুল মানে হচ্ছে বড়াই। বড়াই গাছের আগুন মানে কাঠ দিয়ে যখন আপনি আগুন জ্বালাবেন, তখন কিন্তু ওই আগুন সহজে নিভতে চায় না। সেই জন্য বলা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আগুনটা যখন জ্বলবে, তখন ওইখানে যদি কাউকে পোড়ানো হয়, তার কাছে ওটা তীব্র জ্বালা মনে হবে, খুব বেশি যন্ত্রণাদায়ক মনে হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে কুল কাঠের আগুন মানে হচ্ছে তীব্র জ্বালা। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কেউ কেটা, কেউ কেটা মানে হচ্ছে সামান্য, হ্যাঁ। কেউ কেটা মানে হচ্ছে কি, সামান্য। তাহলে কেসে গন্ডুস, কেসে গন্ডুস মানে পুনরায় আরম্ভ। কেসে গন্ডুস মানে পুনরায়। কই মাছের প্রাণ, দেখেন আমরা নর্মালি কই মাছের প্রাণটা এমনি রাখা হয়নি, এটা বাস্তবতার সাথে মিল আছে। কারণ কই মাছ যখন নদী থেকে নিয়ে আসা হয়, সে কিন্তু পানি ছাড়া রাখলেও কয়েক ঘন্টা থাকে, জীবিত থাকে। আর পুঁটি মাছ যদি রাখা হয়, দেখুন পানি থেকে তুলতে তুলতে সে উপরে আস্তে আস্তে মারা যায়, পানিতে রাখলেও অনেক সময় মারা যায় অল্প পানির মধ্যে। এই জন্য বলা হচ্ছে কই মাছের প্রাণ মানে যে সহজে মরে না, হ্যাঁ। কই মাছের প্রাণ মানে যে সহজে মরে না। আর ক্ষয়ের খা মানে হচ্ছে চাটুকার। ক্ষয়ের খা মানে কি, চাটুকার। খণ্ড প্রলয়, তুমুল কাণ্ড। গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা, গড্ডল মানে হচ্ছে ভেড়া, হ্যাঁ। গড্ডল মানে কি, ভেড়া। এই যে ভেড়ারা, ভেড়ার পাড়েরা দেখুন, দেখবেন পিঁপড়ার মতো একজন সামনের দিকে গেলে একে অনুসরণ করে পিছনের গুলো সবগুলো যায়। আপনারা যারা ভেড়া দেখছেন বা ভেড়ার পাল দেখছেন, তারা বুঝতে পারবেন এটা। ভেড়া কিন্তু সবগুলো আলাদা আলাদা ভাবে যায় না, সবাই একসাথে যায়। একজন সামনে গেলে ওর পিছনে সবাই যেতে থাকে। মানে সে কোন দিকে যায় যাক, কোথায় যায় যাক, এটা তাদের ভাবার সময় নেই, একজন গেছে মানে সবাই যাবে। এই জন্য বলা হচ্ছে গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। মানে একজন তোমাকে, তুমি যাকে অনুসরণ করো, সে এখন যেটাই বলতেছে ওইটাই তুমি মানতেছো, সে যেখানে যাচ্ছে তুমি সেটা যেভাবে করতে বলতেছো ওইভাবে করতেছো। মানে অন্ধভাবে কাউকে অনুসরণ করা, ভালো মন্দ চিন্তা ভাবনা না করে, এটাই বলা হচ্ছে যে অন্ধ অনুকরণ। তো এইভাবে বিষয়গুলোকে আপনারা একটু মানে দেখেন। আমরা যদি বুঝে বুঝে এইভাবে পড়ি, তাহলে কি হবে, এই জিনিসগুলোকে দুইবার রিডিং করলে আপনার সারা জীবন মনে থাকবে। এত আপনি যখন না বুঝে মুখস্থ করবেন, আপনি 10 দিন পরে ওই জিনিসটা ভুলে যাবেন। আর বুঝে মুখস্থ করলে আপনার কয়েকদিনে, মানে এই দুইবার রিডিং করলে আপনার সারা জীবন মনে থাকবে। তা আমরা পরবর্তীতে আবার হচ্ছে নিয়ে আসবো হচ্ছে পরবর্তী ক্লাসটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি